না গো, আমি মৃণালিনী নই। আমার নাম ভবতারিণী। আমি যশোরের কুলতলি গ্রামের মেয়ে। আমার বাবা বেনি রায় সেরেস্তায় কাজ করতেন জোড়াসাঁকোর ঠাকুরদের জমিদার বাড়িতে। ওরা ছিল পিড়ালি বামুন, মানে মুসলমানদের ছোঁয়া লাগা বামুন। তাই ওদের ঘরে কেউ মেয়ে দিত না। আমার তখন 9 বছর 9 মাস বয়স। ঘরে বসে পুতুলের সংসার সাজাই আর পুকুরে দাপাদাপি করি। হঠাৎ শুনলাম আমার বিয়ে ঠিক হয়েছে। পাত্র জোড়াসাঁকোর জমিদার বাড়ির ছোট ছেলে। আমাকে নাকি উনি দেখতে আসবেন। তিনি আমাকে দেখতে এলেন তার 2 বৌঠানের সঙ্গে। 6 ফুট 4 ইঞ্চি লম্বা, 23 বছরের তরুণ বলিষ্ঠ শরীর, শ্বেতপাথরের মতো গায়ের রং, চোখ মুখ থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। সঙ্গের 2 বৌঠানের নাম জানবে না? মেজো বৌঠান জ্ঞানদানন্দিনী ও নতুন বৌঠান কাদম্বরী। জ্ঞানদানন্দিনীর অসামান্য রূপ তার ব্যক্তিত্বের আলোকিত ছটার পাশে চুপচাপ ছোটখাটো রোগা পাতলা শ্যামলা রঙের কাদম্বরীকে সেদিন চোখেই লাগেনি। অনেক পরে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, আমাকে পছন্দ করে বিয়ে করলেন কেন? উনি বলেছিলেন, মেজো বৌঠান বড্ড বেশি পিড়াপিড়ি করছিল। আমি বললাম, ঠিক আছে, যা ভালো বোঝো করো, আমার কোনো মতামত নেই। বাসর ঘরে আমি ভয়ে কেঁদে উঠেছিলাম। বাসর ঘর হয়েছিল জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। আমার স্বামী নাকি বলেছিলেন তিনি বিয়ে করতে কোথাও যেতে পারবেন না, কোনো কর্মচারীর মেয়েকে বিয়ে করতে তার বাড়িতে তো নয়। আমাকে নিয়ে আসা হলো জোড়াসাঁকোর জমিদার বাড়িতে। এত বড় বাড়ি, এত লোকজন, এই প্রথম দেখলাম। এদের কথাবার্তা আদব কায়দা সব আলাদা। আমার স্বামীর মুখে যেন এক রাগ, আর সেই সঙ্গে এক বিষাদের ছায়া। সেই রাগে বাসর ঘরে যখন ভার খেলা শুরু হয়েছে, তখন উনি সব ভারগুলো ধরে উপর করে দিতে লাগলেন। ছোট কাকিমা চিৎকার করে বলে উঠলেন, কি করছিস রবি? ভারগুলো সব উল্টে ফেলছিস কেন? উনি বললেন, জানো কাকিমা, আজ থেকে আমার সব কিছু ওলট পালট হয়ে গেল, তাই ভারগুলো সব উল্টে দিচ্ছি। একটু দূরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছেন নতুন বৌঠান। আমার স্বামীর দিকে তাকিয়ে থাকা তার চোখ থেকে যেন আগুন ঝরছে। সেদিন বুঝিনি আমার স্বামীর কথা শুনে সব মেয়েরা কেন কাদম্বরীর দিকে আর চোখে তাকিয়েছিল। নতুন বৌঠানের সেই তাকিয়ে থাকা আর ওর সেই কথা আমার আজও মনে আছে। আমার বিয়ের 4 মাসের মাথায় ঘটল সেই মর্মান্তিক দুর্ঘটনা। দরজা ভেঙে দেখা গেল বিষ খেয়ে আত্মহত্যা করেছেন নতুন বৌঠান। পাওয়া গেল 2টো চিঠি। প্রথম চিঠি আমার ভাসুরের উদ্দেশ্যে লেখা একটি আপাদমস্তক প্রেমের চিঠি, লিখেছেন এক বিখ্যাত অভিনেত্রী। আরেকটি চিঠি কাদম্বরী লিখেছেন তার স্বামীর উদ্দেশ্যে। কানাঘুষো শুনতে পেলাম এর আগেও নাকি আত্মহত্যা করতে গিয়েছিলেন কাদম্বরী। 17 বছরের দেওর ও 19 বছরের বৌদির গোপন সম্পর্ক নিয়ে ঠাকুরবাড়ির আনাচে কানাচে এক পারিবারিক ঝড় উঠেছে তখন। এই ঝড় আটকাতে স্বয়ং পিতৃদেব তার ছোট ছেলেকে তড়ি ঘড়ি বিলেতে পাঠিয়ে দেওয়ার কড়া নির্দেশ দেন। আরও একটা ব্যাপার পরে জানতে পেরেছি, কাদম্বরী মোটেও আমাকে দেখতে যেতে চাননি, তাকে জোর করে পাঠানো হয়েছিল। এমনই ছিল ঠাকুরবাড়ির অন্দরমহলের নিষ্ঠুরতা। আর আমার স্বামী আমাকে পছন্দ করতে মোটেও যাননি। উনি গিয়েছিলেন তার নতুন বৌঠানের মনের ঝড়কে সামাল দিতে। 9 বছর 9 মাসে বিয়ে হলো। আমি সন্তানবতী হলাম 11 বছর কয়েক মাস বয়সে। 10 বছরের মধ্যে আমাকে 5টি সন্তান দিলেন তোমাদের রবি ঠাকুর। বেলা, আমার প্রথম সন্তান জন্মেছিল পুজোর মাসে। তার পরের বছরে রথি। শীতকাল, আতুর ঘরে দুঃসহ শীতে সেবার কষ্ট পেয়েছি খুব। কত বড় জমিদার বাড়ির আতুর ঘর, অথচ সেই ঘরে এক ফোঁটা
আলো বাতাস ঢুকতো না। সেটা ছিল ওই বাড়ির সব থেকে ঠান্ডা ও অন্ধকার ঘর। আর আমার এমনই কপাল যে সবকটি ছেলে মেয়ে হয়েছে শীতকালেই। আমি রবি ঠাকুরের স্ত্রী, অথচ কোথাও যেন একটা আড়াল থেকে গেল আমাদের মধ্যে। আমার সঙ্গে নিতান্ত কেজো কথা ছাড়া উনি বিশেষ কিছুই বলেন না। আমি বুঝি উনি যেসব মেয়েদের সঙ্গ পছন্দ করেন আমি তাদের দলের নই। আমার লেখা চিঠিগুলোর ভাষাও বড় সাধারণ। আর যাই হোক, সেখানে কবি রবীন্দ্রনাথ থাকেন না। আমার মেজ ভাসুরের মেয়ে ইন্দিরাকে অজস্র চিঠি লেখেন তার রবি কাকা। ইন্দিরা আমারই বয়সী। উনি ইন্দিরার সঙ্গে হৃদয়ের কথা বলেন। কোনো রাগ ঠাক নেই। কখনো ওরা ভুলে যায় যে ওদের সম্পর্কটা কাকা ভাইজির। পরের চিঠি পড়তে নেই, একটা চিঠি লুকিয়ে পড়েছিলাম। উনি ইন্দিরাকে লিখেছেন, তোকে আমি যেসব চিঠি লিখেছি তাতে আমার মনের সমস্ত বিচিত্র ভাব যেরকম ব্যক্ত হয়েছে এমন আর কোনো লেখাই হয়নি। তোকে আমি যখন লিখি তখন আমার মনে এ কথা উদয় হয় না যে তুই আমার কোনো কথা বুঝবি না, কিংবা ভুল বুঝবি, কিংবা বিশ্বাস করবি না, কিংবা যেগুলো আমার পক্ষে গভীরতম সত্য কথা সেগুলোকে তুই কেবলমাত্র সুরচিত কাব্য কথা বলে মনে করবি। আমার বড় অভিমান হলো। ওকে বললাম, তুমি বিবির সঙ্গে যেমনভাবে মনের কথা বলো আমার সঙ্গে বলো না তো। উনি হাসলেন, তারপর বললেন, আমি কথা বললে তো মনের কথাই বলি। আমি বললাম, তোমার সঙ্গে ঘর করলাম, তোমার ছেলেমেয়ের মা হলাম, তবু তোমার মনের কতটুকু পেলাম? অন্যেরা অনেক বেশি পেয়েছে। তুমি এত কাছের মানুষ, তবু তোমার মনকে বুঝিনি। উনি তখন জমিদারি দেখাশোনায় শিয়ালদহে, আর আমি সংসার টানছি। উনি রোজ চিঠি লেখেন, আমাকে নয়, বিবিকে। আমার মন টিকল না। জোর করে ছেলে মেয়েদের নিয়ে গেলাম ওর কাছে। উনি বিবিকে লিখলেন, শিলাইদহের আকাশ পদ্মের বাতাস তাকে বেষ্টন করে আছে হৃদয়পুঞ্জের মতো। পরশু থেকে সেই নির্জনতা আর থাকবে না, কারণ পরশু ওখানে জনসমাগম হবে। ইন্দিরা হাসতে হাসতে দেখালো সেই চিঠি। উনি সত্যিই লিখেছেন, ওরা এলে আমি তখন তমুকের বাপ, অমুকের স্বামী, শ্রীযুক্ত অমুক, এইরকম ভিড়ের মধ্যে কি প্রাণের মেয়ে ইন্দিরাকে চিঠি লেখা যায়? আমার গলার কাছে একটা কষ্ট আটকে রইল। আমি, আমাদের সন্তানরা, পারিবারিক ভিড়, আমরা অবাঞ্ছিত। এতদিন পরে তোমাকে জিজ্ঞাসা করছি ইন্দিরা, কি এমন ছিল সেই সব চিঠিতে যার জন্য বিশ্বভারতীতে জমা দেওয়া সেই সব চিঠিগুলো তোমাকে ছিঁড়ে দিতে হয়, অথবা কালো কালি দিয়ে এমনভাবে কেটে দিতে হয় যাতে কেউ না পড়তে পারে? তোমাদের রবি ঠাকুর সারা জীবনে 252খানা চিঠি লিখেছেন ইন্দিরাকে, আর আমাকে লিখেছেন 15টি। না, আমার কোনো অভিমান নেই। কেন অভিমান থাকবে? আমি যে ওদের বাড়ির শেরেস্তার মেয়ে। রবীন্দ্রনাথের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই, না শিক্ষায়, না বংশ মর্যাদায়। কলকাতা ছেড়ে একসময় সংসার পাতলাম বোলপুরে। ওখানে তখন তৈরি হয়েছে বিদ্যালয়। ওর একপাশেই তৈরি হচ্ছে আশ্রম, আর আমি আশ্রমের তদারকিতে। ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার যাতে কোনো অসুবিধা না হয় তার দেখাশোনাতে। বারান্দার একপাশে উনুন ধরিয়ে শুরু হলো আমার রান্না। এ এক অন্য জীবন, অন্য যাপন। সেই সময় কত নতুন নতুন রান্না করতাম। একদিন আমায় বললেন, ছোট বউ, ওই যে তুমি গজার মতো একটা মিষ্টি তৈরি করো, কি নাম ওর? বললাম, এলো ঝেলো। উনি বললেন, এলো ঝেলো? এত সুন্দর মিষ্টির এত বিশ্রী নাম? ওর নাম দিলাম পরিবন্ধ। বললাম, পরিবন্ধ মানে কি? উনি উদাস হয়ে বললেন, নতুন বৌঠান একদিন চুল বেঁধে এসে দাঁড়ালো। বললাম, বেঁধেছ করবি তুমি নানা পরিবন্ধে।
পরিবন্ধ মানে বৈচিত্র্যের বাঁধুনি, ঠিক ঠিক যেমন এলো ছিল কত রকম গজার মিশ্রণ, তেমনি শিখেছিলাম মানকচুর জিলাপি। একজনের কথা না বললে আমার কথা অসম্পূর্ণ থেকে যাবে। তাকে আমি সত্যিই খুব ভালোবাসতাম। সে ছিল আমার একমাত্র বন্ধু, আমার ভাসুরপো বলেন্দ্রনাথ। বয়সে আমার থেকে 4 বছরের বড়। সে আমাকে যত্ন করে লেখাপড়া শিখিয়েছিল। একটা কথা কেউ জানে না, আমরা তখন শিলাইদহে, সামনে ধুধু চর। সে বলল, ওই চরের শেষে রূপকথার দেশ আছে। আমরা বেরিয়ে পড়লাম। একটাও কথা না বলে দুজনে হাতে হাত রেখে হাঁটছি তো হাঁটছি। আমরা পথ হারালাম। সামনে কালো পদ্মার বুক। না, কাদম্বরীর মতো আত্মহত্যা করতে পারিনি, পথ হারিয়ে ফেলেছিলাম। বাড়ি ফিরে দেখি আমাদের খুঁজতে বেরিয়েছেন স্বয়ং রবি ঠাকুর। সেদিন মনে হয়েছিল যদি সত্যিই মরতে পারতাম, সংসার থেকে দূরে নিঃশব্দ অন্ধকারে বন্ধুর সঙ্গে। তবু ভয় করলো কেন? সবাই জানে আমার 5 সন্তান, তা নয়, আরও একটি সন্তান এসেছিল আমার গর্ভে। পিছলে সিঁড়িতে পড়ে গেলাম একদিন। আমার তখন কয়েক মাস। সেই যে অসুস্থ হলাম, আর সেরে উঠলাম না। আমার বয়স তখন 24। আমাদের 19 বছরের দাম্পত্য। রাতের অন্ধকারে আমি শুয়ে থাকি, উনি আমাকে পাখার বাতাস করেন। একদিন বললেন, জানো ছুটি, আমি এক জায়গায় ভীষণ নির্মম, অনাসক্ত। কেন জানো? কারণ আমাকে অনেক দূর যেতে হবে। তাই আমি কোনোদিনই তোমাকে, আমাদের সন্তানদের আঁকড়ে ধরিনি। আমি যদি নিষ্ঠুর না হই, তবে আমার ভেতরের সব শক্তি নিঃশেষ হয়ে যাবে। অন্ধকারের মধ্যে আমার গাল বেয়ে নামলো চোখের জল। উনি দেখতে পেলেন না। আমার শরীর দ্রুত খারাপের দিকে চলে গেল। বোলপুর থেকে আমাকে আনা হলো কলকাতায়। আমি ছটফট করতাম। আমার চোখের সামনে ভেসে উঠত ছোট্ট সমীর মুখ। ওরা বোলপুরে কেমন আছে, কি করছে, রথি কোথায়, বেলা, আনু, তোরা ভালো থাকিস। মীরা, সমীর কোথায় রে? সমীর গালে একটি বার চুমু খেতে পারতাম যদি। তোমার মধ্যে অনেক শক্তি আছে রবি ঠাকুর। আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম। তুমি অনেক দূরের যাত্রী। ভালো থেকো। রাত শেষ হয়ে দেখো ভোর হচ্ছে। আমি আসি। ইতি মৃণালিনী।